সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মার্কেটকে বেশ এনজয় করছেন। আজকে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সর্বোপরি ইন্ডেক্স নিয়ে, মানে ইন্ডেক্স এখন কি মুডে আছে, কি অবস্থায় আছে, ইন্ডেক্স আমাদের বোঝার কি বাকি আছে, বা ইন্ডেক্স আমাদের কি সিগন্যাল দিচ্ছে, এই জায়গাটাতে ইন্ডেক্সে আমরা কি রিড করব, একদম এ টু জেড আপনাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। সাথে আজকে 3টা স্টকের ওয়াচলিস্ট দিব, তবে একটা সেক্টর থেকে না, 3টা স্টক দিব, 3টা ভিন্ন ভিন্ন সেক্টর থেকে। একটা আছে লো পেইড, একটা ব্যাংক, এবং সর্বশেষ একটা দিব জেডের শেয়ার। তো আজকে আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে লাগবে। তো চলেন সর্বপ্রথম আমরা একটু আলোচনা করি ইন্ডেক্স নিয়ে। দেখেন, ইন্ডেক্স এইখান থেকে, মানে এই যে 5200 লেভেল থেকে এই পর্যন্ত মোটামুটি ভালো একটা উত্থান দিয়েছে, মানে কত, এই যে 5700 লেভেল পর্যন্ত উত্থান দিয়েছে। বাট এরপরে দুই একটা রেড ক্যান্ডেল দেখলে আমরা ভয় পেয়ে যাই। কেন ভাই ভয় পাই? ইন্ডেক্স তো উঠছে, আপনার এতগুলো গ্রিন ক্যান্ডেল দিছে, এর মধ্যে যদি দুই একটা রেড ক্যান্ডেল আসে, সেটা দেখে ঘাবড়ানোর কি আছে? বাজারে দেখলাম অনেকেই এইগুলো নিয়ে প্যানিক ছড়াচ্ছে, বা এই জায়গাটাতে 42 ক্যান্ডেল আসছে, বা এইখানে একটা 42 ছিল, বা এই যে বড় রেড ক্যান্ডেল যেই দিন হচ্ছে 85 পয়েন্টের মতো পতন হয়েছে, সেই দিনও মানুষ প্যানিকে সেল দিয়েছে। ভাই, এটা কি কারণে হয়েছে, কারণটা আগে আইডেন্টিফাই করতে হবে, দেন আপনি বুঝেন। যদি না বুঝি তাহলে বারবার করে আমরা এই জায়গাটাতে ধোকা খাবো। দেখেন ইন্ডেক্স এখন কি পজিশনে আছে বা কি কন্ডিশন আছে সেটাকে বোঝার চেষ্টা করি। দেখেন এইটা ছিল একটা টপ, মানে এইখানে একটা লিকুইডিটি পয়েন্ট আছে। এই লিকুইডিটি পয়েন্টকে একবার সে ট্যাপ করছে, ট্যাপ করে লিকুইডিটি নিয়ে সে নিচে আসছে, আবার সেকেন্ড টাইম অ্যাটেম্প নিছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে সেকেন্ড টাইম অ্যাটেম্প নিছে। অনেকেই এই জায়গাটাতে বলার চেষ্টা করতেছিল ভাই ব্রেকআউট দিছে, মানে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাতে ব্রেকআউট দিছে আগের সুইংয়ে, বাট এই জায়গাটাতে এই যে 42 একটা ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে, এইখানে একটা ঝামেলা পাকায় আসছিল, যে কারণে আমি তখন বলতেছিলাম যে এই জায়গাটাতে একটা ঝামেলা আছে। এই পুরা ক্যান্ডেল ব্রেকআউট না দেওয়া পর্যন্ত আমরা তেমন কোনো স্বস্তি পাচ্ছি না। এখন বলবেন ভাই এখনও তো ব্রেকআউট দেয় নাই, তাহলে এটা কি স্বস্তি পাচ্ছি না? হ্যাঁ, এটা নিয়ে ব্যাখ্যা করবো আপনাদের সাথে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। আমি একদম এ টু যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন আগে আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্ডেক্স কি আকারে যাচ্ছে, বা প্রিভিয়াস হিস্ট্রিতে আমাদের কি হয়েছিল। খেয়াল করে দেখেন, ইন্ডেক্স যখন এইখান থেকে, এই যে এই বটম থেকে এইখান থেকে এই পর্যন্ত যখন ইন্ডেক্সটা আপ মোমেন্টাম দিয়েছিল, কতটুকু বেড়েছিল আমরা যদি একটু মেজারমেন্ট করি, দেখেন এইখান থেকে এই পর্যন্ত দিয়েছিল কত পয়েন্ট, 1027, ধরেন 1000 পয়েন্ট, ওকে 1000 পয়েন্ট পাইলাম। তারপরে প্রিভিয়াস হিস্ট্রিতে এই জায়গা থেকে, মানে এই বটম থেকে এই টপ পর্যন্ত কতটুকু দিয়েছিল, একটু খেয়াল করে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত দিয়েছিল, তার মানে 1070-এর মতো, তার মানেও এখানে 1000 পয়েন্ট, এইখানেও 1000 পয়েন্ট। এখন আসেন বর্তমান সিচুয়েশন কি। বর্তমানে যদি এইটুকু দেখি যে এতটুকু যে ডাউনফল করেছিল একদম টানা, এটা কেন হয়েছিল এটা আগে আমাদেরকে জানতে হবে। এইটা হয়েছিল যুদ্ধ লাগার কারণে, ওই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা হয়েছিল ওইটার জন্য টানা পতন হয়েছিল। আচ্ছা, আমি এইটাকে বটম ধরে হিসাব করি, খেয়াল করে দেখেন, এইটাকে যদি বটম ধরে আমি হিসাব করি, এইখান থেকে এই পর্যন্ত কত পয়েন্ট একটু খেয়াল করেন, 711। এখনও কিন্তু 1000 পয়েন্ট হয় নাই, মাথায় রাখেন, এখনও কিন্তু 1000 পয়েন্ট হয় নাই। হ্যাঁ, যেহেতু এই জায়গাটাতে একটা অ্যাকুমুলেশন প্রসেস ছিল, কারণ যে কোনো জায়গায় ওঠার আগে একটা অ্যাকুমুলেশন হয়। এই যে এইসব জায়গায় দেখেন, খেয়াল করে দেখেন, এইসব জায়গায় কিন্তু অ্যাকুমুলেশন হয়েছিল, এই জায়গাটা তো সেম অ্যাকুমুলেশন। তার মানে এইটাকে বটম না ধরে আমি যদি এইটাকে মোটামুটি বটম ধরি, যেহেতু অ্যাকুমুলেশনের শেষ পর্যায়ে, সেইখান থেকে যদি একটু মেজারমেন্ট করার চেষ্টা করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু, 500 পয়েন্ট। খেয়াল করে দেখেন 500 পয়েন্ট, তার মানে কি আগের সুইংগুলো 1000 পয়েন্ট করে আপনাকে গ্যাপ দিয়েছে, এখন এইখান থেকে 500 পয়েন্ট। তার মানে কি এখনও ইন্ডেক্স বাড়ার আরও অনেক জায়গা আছে। ইন দ্য মিন টাইমে আমাদের যে প্যানিকগুলো দেয় বাজার, বা যেইখানে, হ্যাঁ অনেকেই ভাবছে যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইটাকে ব্রেকডাউন করে নিচে আসলে ভাই আমি সব সেল করে দেবো। হ্যাঁ আপনি ঠিক আছেন, বাট এইটা কি আরও নিচে, মানে ডাউন টেন কনফার্ম করলো কিনা সেইটাকে বুঝতে হবে। ডাউন টেন কনফার্ম না করা পর্যন্ত ভাই আসলে পোর্টফোলিও ফাঁকা করে তো লাভ নাই। হ্যাঁ, আপনি এই জায়গাটাতে প্রফিট নেন, এবং আমি ওইটা বলছি যে এইসব জায়গাটাতে আপনি প্রফিট নেন, যে স্টকগুলোতে আপনি প্রফিটে আছেন, বাট যে স্টকগুলো বটমে কিনে রাখছেন সেইগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই। এই যে এখন 3 দিন বাড়তেছে, এই 3 দিন বাড়ন্ত অবস্থায় সেই স্টকগুলো কিন্তু বাড়া শুরু করেছে, যেগুলো আপনার বটম রেঞ্জে ছিল।
তার মানে কি ইন্ডেক্স দিয়ে আমরা এখানে কি বুঝতেছি, চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন পুরা এই জায়গাটা একটু ব্রেকআউট না করা পর্যন্ত, একটা মিনিট আমি এটাকে একটু, তার মানে কি এই জায়গাটাতে আমাদের ইন্ডেক্স আটকে আছে। এখন বিষয়টা হচ্ছে দেখেন এই জায়গাটাতে ভলিউমটা একটু কমে গিয়েছিল, মানে এই দিন 85 পয়েন্ট যতটুকু পড়ছে এইটার ভলিউম কম আকারে পড়ছে, ভলিউম কম নিয়ে পড়ছে, তার মানে এটা একটা পজিটিভ সাইন। এই জিনিসটাও আমি ব্যাখ্যা করছি যে এইটা ভলিউম নিয়ে যদি বেশি ভলিউম নিয়ে পড়তো তাহলে এটা নেগেটিভ সাইন হতো, যে এইখানে স্মার্ট মানিরা সব স্টক থেকে বেরোচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে অনেক স্টক থেকেই বেরোয়েছে, সেগুলো একদম আপ মোমেন্টামে, মানে যেগুলো একদম চূড়ায় পৌঁছাই গেছে সেই টাইপের স্টক থেকে বের হয়েছে, বাট যেগুলো বটম রেঞ্জে আছে সেগুলো নিয়ে তো টেনশনের কোনো কিছু ছিল না। এরপরে দেখেন এই যে গত 3 দিন ধরে পজিটিভ এবং ভলিউমটাও মোটামুটি আগের চেয়ে তুলনায় ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। চলুন এই টাইপের ঘটনা কোথায় ঘটছে আমরা একটু দেখে আসি। এই যে খেয়াল করে দেখেন এইখান থেকে যখন ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আসলো, ডাউন ট্রেন্ড বলবো না, মানে রিটেস্টমেন্টে আসলো, রিটেস্টমেন্টে আসার পরে এখানে ভলিউম কি হয়েছিল, ড্রাই হয়েছিল বা কমে গিয়েছিল। এরপরে আবার গ্র্যাজুয়ালি ভলিউম বাড়ছে, সাথে ইন্ডেক্সও বাড়ছে, দেখেন সাথে ইন্ডেক্সও বাড়ছে, তার মানে এতটুকু জায়গা এখনো ফাঁকা আছে। তো এই জায়গাটাতেও সেম একই অবস্থায় হচ্ছে, ভলিউমটা ড্রাই হয়েছে, এখন গ্র্যাজুয়ালি বাড়তেছে। তবে হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই এইখান থেকে কি ব্রেকআউট দিয়ে আরও উপরে যাবে, যেতে পারে। এখন ফান্ডা বা ব্যাংকের কোনো স্টক যদি সামনে চলে আসে, দেখেন ফান্ডাগুলো কিন্তু মোটামুটি সামনে চলে আসতেছে, ব্যাংক একটু চাপে আছে বা ব্যাংক একটু ধীর অবস্থায় আছে, ব্যাংক সিনে আসলেও চলে যেতে পারে। কিন্তু আবার ব্যাংক যদি নাও আসে, আমি আবারও বলে দিচ্ছি, ব্যাংক যদি নাও আসে, যদি ফান্ডামেন্টাল স্টকগুলো যদি সামনে চলে আসে, রোলিং করে করে যদি বাড়ে, তাহলে ইন্ডেক্স এইখান থেকে বাড়বে। এই যে দেখেন কিছু কারেকশন হয় আবার আপ ট্রেন্ডে যায়, আবার কিছু কারেকশন হচ্ছে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এইভাবে করে কি সিগন্যাল দিচ্ছে আমাদেরকে বাজার, তার মানে কি স্মার্ট মানি এই জায়গাগুলোতে পুরা দমে অ্যাক্টিভ। এবং লাস্ট টাইম যারা এই জায়গাটাতে এই ক্যান্ডেল দেখে যারা সেল করেছে, মানে বটমের শেয়ার বা পোর্টফোলিও ফাঁকা করে দিয়েছে, তাদের মতো আসলে বোকা কেউ না। আমি এইটা আপনাদেরকে বারবার করে অবগত করেছি, একদম মানে অকপটে অবগত করেছি। চলেন একটু কোথায় অবগত করেছি একটু দেখে আসি। এই যে দেখেন 22 জুনের এই ক্যান্ডেলটা, এই যে নিচে দেখেন 22 জুন, এই যে যে ক্যান্ডেলটা হয়েছিল রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম বাজার নিয়ে দুশ্চিন্তা, মানে এটা হেডলাইন ছিল, এইখানে বলা ছিল মোটেও চিন্তা করার কারণ নাই। দেখেন এবং বাজার কেন পড়ছিল সেইটা এইখানে আপনাদেরকে একদম অকপটে স্বীকার করেছিলাম এবং সেইটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। এবং এখানে বলা ছিল নো প্যানিক সেল, অনলি লজিক্যাল সেল। মানে লজিক্যাল সেল বলতে হচ্ছে যে স্টকগুলো প্রফিটে আছে বা উপরের দিকে আছে, যেগুলো প্রফিট করা যায় এবং প্রফিট নিয়ে বুক করা যায়, সেগুলো আপনারা সেল করেন, বাট প্যানিক সেল করেন না। দেখেন এরপরে কিন্তু ইন্ডেক্স আপ মোমেন্টাম গেছে। এবং এই দিনের পরে আমি এই জায়গাটাতে দেখেন ওই যে ম্যাচ যেদিন হয়েছে, আর্জেন্টিনার খেলা যেদিন হয়েছে সেদিনকে রাত্রে, এই যে দেখেন 23 জুন হচ্ছে রাত 1টা 43-এ, তার মানে 22 জুনের পরে 12টার পরে হচ্ছে 23 জুন 1টা 43-এ আপনাদেরকে এইখানে একটা মেসেজ দিয়েছিলাম, আজকের ম্যাচের মতো যদি কাল বাজারের একটা চমক থাকে তাহলে বিষয়টা কি হতো। তার মানে বিষয়টা ভিতরগত যে বিষয়টা ছিল সেইটা মিটকুট হয়ে গেছিলো, বিধায় আমি এই টাইপের একটা মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম। এরপর থেকে দেখেন ইন্ডেক্স কিন্তু যে টানা 3 দিন ওখানে, অথচ এই দিন যারা বিক্রি করে দিয়েছে তারা কিন্তু যে আজকে আবার বাড়তি দামে সেই স্টকটা কিনেছে। হ্যাঁ, আমার হাতের শেয়ারও এই যে এই 2 দিনের পতনে আমার হাতের শেয়ারও দাম কমেছে, সেটা আমি বলেছি 2-3%, 5% আমার হাতের শেয়ারও কমছে ভাই। তো কমলে কমুক, এখন এই জিনিসটা বুঝতে হবে যে আসলে ইন্ডেক্সের কোথায় কি হচ্ছে এবং কি দিয়ে হচ্ছে। যাই হোক, এখন ইন্ডেক্সের বিষয়টা একটু আপনাদেরকে আলোচনা করি। দেখেন এইখানে যদি গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তে থাকে তাহলে নো টেনশন, ভলিউম যেভাবে বাড়তেছে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে তাহলে নো টেনশন। আবার একদিন যদি কারেকশনও দেয়, হালকা ক্যান্ডেল দিয়ে কারেকশনও দেয় এবং ভলিউমটা যদি বেশি পরিমাণ কমে যায়, যে এইখানকার মতন ভলিউম যদি বেশি পরিমাণে কমে যায়, তাতেও কোনো ভয় নাই। সো আপনারা এই মুহূর্তে দেখে শুনে ট্রেড করতে পারেন। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বক্সটা কাইছে, এই বক্সটাকে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত এইটা হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটাতে একটা লিকুইডিটি নিয়েছিল এবং এই সব জায়গাগুলোতেই আমাদের ফিডিং করায়, এবং কোন স্টকগুলো ফিডিং করাইছে অলরেডি আপনারা জানেন, সেটা নিয়ে আর আলোচনা করতেছি না। আসলে স্টক অনেক আছে, এতগুলো স্টক নিয়ে আলোচনা করতে গেলে সময় অনেক লাগবে। যাই হোক, ইন্ডেক্স আশা করি আপনারা ভালো দেখবেন, এবং যদি ভলিউম বেশি থাকে এইটা মাথায় রাখবেন, ভলিউম গ্র্যাজুয়ালি যেহেতু বাড়তেছে সেহেতু ভলিউম
ঠিকঠাক আছে। অনেকেই বলছে যে ভলিউম কমে গেছে, মানি ফ্লো নাই, অমুক নাই তমুক নাই। আরে ভাই, মানি ফ্লোতে এইখানে ছিল, থাকার পর হুট করে ভলিউম কমে যাওয়া মানেই যে এইখান থেকে স্মার্ট মানি আউট হয়ে গেছে বিষয়টা এমন না। এই জায়গাগুলোতে স্মার্ট মানি আউট হয়েছে পার্টিকুলার স্টক থেকে, টোটাল স্টক থেকে না। তারা কিছু স্টক থেকে বের হয়ে আবার নতুন করে কিছু স্টক ধরতেছে। সো এখন যদি আপনি বলেন যে এখানে মানি ফ্লো নাই, মানি ফ্লো কমে গেছে, ইন্ডেক্স আরও পড়বে, ভাই অ্যানালাইসিসে তিনি এও জানেন না। সত্যি কথা, এই কথা আমাকে বলতেই হচ্ছে। অ্যানালাইসিস করলে একদম পিওর ওয়েতে, কোর ওয়েতে অ্যানালাইসিস করতে হয়। দেখেন এই যে এই জায়গাটাতে একদম বটমে, আপনারা একটু খেয়াল করে দেখেন, একদম বটমে যেদিন এই দিন ম্যানিপুলেশন ক্যান্ডেল হয় সেই দিন আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এখান থেকে ইন্ডেক্স আপ মোমেন্টামে যাবে। দেখেন এর এক চুলো নিচে আসে নাই, এক চুলো নিচে আসে নাই। হ্যাঁ, আমি বলছি না আমার কথাই 100% ঠিক হয়, বাট কন্ডিশনটাকে বুঝতে হবে। কন্ডিশন না বুঝে ট্রেড করলে ভাই সারা জীবনই আমরা ধরা খাবো। এরপর থেকে দেখেন ইন্ডেক্স আপ মোমেন্টামে, এবং এই ক্যান্ডেল যেদিন হয়েছিল যে 5200 লেভেল থেকে, সেই দিন আমি আমার গ্রুপ মেম্বারদের এই ইন্ডেক্সের একটা চার্ট দিয়ে, মানে চার্ট এঁকে টেকে একদম গন্তব্য কোথায়, কোথা পর্যন্ত এই মোমেন্টামটা যেতে পারে সেইটা আঁকায় তাদেরকে দিয়ে দিয়েছি। আমি ওটা পাবলিকলি করি নাই, পাবলিকলি একসময় আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব যখন ওটা হিট করবে। এর আগে আমি করতেছি না, কারণ পাবলিকলি করলে অনেক বিষয়ই থাকে, অনেকভাবে সেইটা নিয়ে আমাদের কথা অনুযায়ী বা আমাদেরকে কাউন্টার দেওয়ার জন্য, বা আমরা পাবলিকলি কীভাবে চিন্তা করতেছি, পাবলিকলি কী কী বোঝাচ্ছি আমাদের মতো অ্যানালিস্টরা, সেটা নিয়ে কিন্তু স্মার্ট মানি অনেকভাবেই প্ল্যান চেঞ্জ করতে পারে। সো এই মুহূর্তে আমি ওইটা দেখাচ্ছি না, ওইটা ওই পর্যন্ত যাক, আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে আসলে আমি এইখান থেকে বলেছিলাম কত পর্যন্ত যাবে। যাই হোক, এনিওয়ে, আমি আজকে আপনাদের সাথে ওয়াচলিস্ট শেয়ার করবো। ওয়াচলিস্টে বেশ দুর্দান্ত কয়েকটা স্টক আছে। আশা করি ইন্ডেক্স নিয়ে আর কনফিউশন হওয়ার কথা না। যেভাবে আপনাদেরকে ধরে ধরে বুঝাই দিলাম যে ইন্ডেক্স প্রতি মুভে কতটুকু বাড়ছে, মিনিমাম সেটুকু তো আমাদের একটু রাখা উচিত। যাই হোক, তারপরেও ইন্ডেক্সের একটু কারেকশন হবে, এটা দেখে ভয়ের কোনো কিছু নাই। তবে খেয়াল রাখতে হবে ডাউন টেন কনফার্ম করতেছে কিনা। ডাউন টেন কনফার্ম করলে আমি আপনাদেরকে আপডেট দিব, অথবা আমি আপনাদেরকে ভিডিওতে এসে বলার চেষ্টা করবো। এখনও ইন্ডেক্স ভালো পজিশনে আছে, ডাউন টেন কনফার্ম করা নাই। এই যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামেই আছে। ইন দ্য মিন টাইমে দুই একটা করে পুল ব্যাক দিবে, এটা স্বাভাবিক। এটা যদি বাজারে না আসে, বাজারে গতি পাবে না, বাজার শক্তি পাবে না, সেটা দেখে মানে ভয় পেলে ঘাবড়াইলেই হবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করি মাঝে মধ্যে পোস্টার দিয়ে, যারা আমার কথা বুঝতে পারেন, যারা আমার কথা ধরতে পারেন, তারা আসলেই ভালো করতেছেন। অনেকের সাথেই কথা হয়তো আমার অনেকেরই উপকার হচ্ছে। চলেন আমরা একটু ওয়াচ লিস্টে যাই। ওয়াচ লিস্টের সর্বপ্রথমে আছে হচ্ছে মাগুরা। মাগুরার এটা নিয়ে আমি একসময় একটা পোস্ট করেছিলাম, তখন স্টকটা মেবি এই যে এইখানে ছিল। এরপরে এই যে ইন্ডেক্সের একটু টানাপড়ন গিয়েছে, ইন্ডেক্স একটু চাপে ছিল, তার মধ্যে একটু চাপ হয়ে গেছে, বাট স্টকটা এখনও ভালো পজিশনে আছে। এখন স্টকটা হচ্ছে 88 টাকা 40 পয়সা, বেশ ভালো পজিশন। আপনারা চাইলে লো পেইডের এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর যদি স্টপ লস ধরতে হয় তাহলে স্টপ লস এই যে কত 84 টাকা 80 পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে স্টপ লস আপনারা মেনটেন করেন। এই স্টকটা আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং এর টার্গেট কত পর্যন্ত রাখবেন, এই যে এই ক্যান্ডেলের হাই 103-4 টাকা পর্যন্ত একটু টার্গেট রাখতে পারেন, ইনিশিয়াল টার্গেট। এরপরে যতটুকু যাবে, বাট আপনারা চাইলে এইখান থেকে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। হ্যাঁ, অনেকেই বলে ভাই আপনি কী নিয়ে অ্যানালাইসিস করেন, কি এইখানে চার্ট প্যাটার্ন দেখান না কেন? হ্যাঁ, আসলে ভাই চার্ট প্যাটার্ন দিয়ে কি হবে? এই যে আমি চাইলে আপনাদেরকে এইভাবে দেখাইতে পারি, দেখেন খেয়াল করে দেখেন, আমি চাইলে কিন্তু আপনাদেরকে এইভাবে করে দেখাইতে পারি যে ট্রেন লাইন ব্রেকআউট করছে, দেন রিটেস্ট, তারপরে উপরে যাচ্ছে। ভাই এই ট্রেন লাইন ফেল লাইন আমি দেখি না ভাই, আমার প্যাটার্ন অন্যরকম, যেটা আসলে পাবলিকলিও আমি প্রকাশ করতে চাই না। পাবলিকলি প্রকাশ করলে অনেক কিছুই সেটা কাজ করে না, অনেক সময়ই কাজ করে না, দেখেন। সো অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই না, বাট স্টকটা আপনারা ভালো পজিশনে দেখতে পারেন। চলেন ওয়াচ লিস্টে সেকেন্ড স্টক আছে। সেকেন্ড স্টকে যাওয়ার আগে একটু আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি একটু দেখাইতে চাই একটা স্টক নিয়ে, সেন্ট্রাল ফার্মা নিয়ে। আমি গত 2 সপ্তাহ আগে, মানে 15 দিন আগে এই সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, এবং সেইখানে সেন্ট্রাল ফার্মা আর সিপাল ছিল। এবং এই স্টকটা দেখেন আজকে কিন্তু সার্কিটে হিট করছে, এবং টপ গেইনারে একদম টপেই ছিল এই স্টকটা। হ্যাঁ, মাঝে বারবার হল্ট হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে হল্ট প্রাইসই ক্লোজ দিয়েছে এটা।
কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি করি ভাই, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে সেন্ট্রাল ফার্মা এটা অ্যাকুমুলেশন হচ্ছিল, আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই জায়গাগুলোতে অ্যাকুমুলেশন হচ্ছিল, এবং এই সেন্ট্রাল ফার্মা আমি আপনাদেরকে এই যে এই ভিডিওতে খেয়াল করে দেখেন, এই ভিডিওতে এই যে 9 টাকা 10 পয়সা যখন ছিল, খেয়াল করে দেখেন 9 টাকা 10 পয়সায় যখন ছিল তখন এই সেন্ট্রাল ফার্মা নিয়ে আলোচনা করেছিলাম। এখন সেন্ট্রাল ফার্মা দাম বাড়তেছে বা হল্ট হয়েছে দেখে সবাই বাজারে ঝাঁপাই পড়তেছে, বাট ওই সময় মানুষ কিনে নাই। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে দিয়েছিলাম, এরপরে একটু উপরে গেছে, তারপরে যে বাজারের যে একটু চাপে ছিল ওই চাপের কারণে আর একটু নিচে আসছে। এই যখন নিচে আসছে লাস্ট টাইম হচ্ছে 8 টাকা 90 পয়সা স্টকটা দিয়ে গেছে, আমি 8 টাকা 90 পয়সা স্টক কালেকশন করছি, এবং আজকে আগের যেগুলো ছিল সেগুলো আজকে আমি 50% স্টকে এখানে মানে হল্ট প্রাইসে আমি ছেড়ে দিয়েছি। 9 টাকা ধরে নেন, এই স্টকটা 9 টাকায় কেনা ছিল, 9 টাকার থেকে 9 টাকা 90 পয়সা 10%। ভাই 15 দিনে 10% আমার দিয়ে দিয়েছে, আর কি চাই? 50% স্টক অলরেডি আমি ছেড়ে দিয়েছি, বাকি 50% এখন মানে যতটুকু যায় সেটা দেখে আমি ছাড়বো। বাট আমরা কি করি, বাড়ন্ত উড়ন্ত শেয়ারের দিকে নজর দিই। এবং এই যে দেখেন 15 দিন সময় লাগছে এই স্টকটা ট্রেন্ডে আসতে, ইন দ্য মিন টাইম অ্যাকুমুলেশন হয়েছে বা একটু উপরে গেছে, একটু রিটেজ দিছে, বাট দিন শেষে কিন্তু স্টকটা প্রফিট দিচ্ছে। আমরা কি করি, আমরা যেদিন কিনি তার পরের দিনই প্রফিট চাই। ভাই এইরকম যদি চান যে আমি যেদিন কিনবো পরের দিন থেকেই প্রফিট চাই, তাহলে ভাই এই বাজার থেকে আপনি জীবনেও ব্যবসা করতে পারবেন না। ভাই যে আমি গ্রুপ চালাই বা আমার সাথে অনেকেই কাজ করে, আমি তো এই টাইপের মানুষের মেন্টালিটি মানুষের দেখি যে ভাই স্টকটা কি কালকে থেকেই দৌড়াবে, মানে প্রশ্ন আসে এইরকম, ভাই আজকে কিনছি কালকে থেকেই হল্ট হবে বা প্রফিট পাবো। ভাই এটা শেয়ার বাজার। এই যে আমরা যে এইরকম চিন্তা করি যে আজকে কিনলাম কালকে হল্ট, পশু হল্ট, আমি 4-5 দিনে 50-60% নিয়ে আমি বেরোবো। ভাই এরকম হয় না। এরকম যদি চিন্তা করেন তাহলে এই বাজার থেকে আপনি জীবনও মানি মেক করতে পারবেন না। স্টক নিয়ে কিনে বসে থাকতে হবে। বটম রেঞ্জে কিনছে, এই যে দেখেন সেন্ট্রাল ফার্মা এ পড়বে কোথায়, আমি তখনই বলে দিয়েছিলাম যে সেন্ট্রাল ফার্মা পড়লে কত, যে 8 টাকা 20 পয়সা 30 পয়সা বা 8 টাকার ঘরে আসবে, 8 টাকার ঘরে আসলে আমি আরও বেশি করে কিনবো, এই কথাও বলে দিয়েছিলাম। এবং স্টপ লসে এই স্টকটার মানে ধরারই কথা ছিল না বা ধরিও নেই। দেখেন স্টকটা কিন্তু প্রফিট দিচ্ছে। হ্যাঁ, এর সাথে সিপাল ছিল, আমার ভালো করে মনে আছে, সিপাল কিন্তু একটু স্লো আছে, বাট আপনারা চাইলে এখনও ওইটার মধ্যে নজর রাখতে পারেন। এবং এই দুইটা কম্পেয়ার করে আমি বলেছিলাম যে এর মধ্যে সেন্ট্রাল ফার্মাটা আমি একটু আগায় রাখবো, এই কথাও বলে দিয়েছিলাম। যাই হোক, আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাই না। এরপরের হচ্ছে স্টকটা নিয়ে একটু আলোচনা করতে চাই, মানে পরের ওয়াচ লিস্টটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন পরের ওয়াচ লিস্ট হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আমি বটম শেয়ার মারাত্মক লেভেলে পছন্দ করি ভাই, বটম ছাড়া আমি এন্ট্রি দিব না। মোট কথা হলো এটা, আমার বটমের কাছাকাছি থাকতে হবে। যে শেয়ার 40-50% 100% বেড়ে গেছে সেই সব শেয়ারে কখনোই এন্ট্রি দিব না, এবং আপনাদেরকে সাজেশনও করবো না। দেখেন এই স্টকটা মিডল্যান্ড ব্যাংকের বটম কত, যে 14 টাকা না, মানে 14 টাকা 70 পয়সা। এই স্টকটা 17 টাকার থেকে ঘুরে এসে এখন রিটেজ দিচ্ছে। দেখেন খেয়াল করে দেখেন, রিটেজ দিচ্ছে। ব্যাংক সেক্টর টুকটাক একটু মুভমেন্টে আসলেই এই স্টকটা কিন্তু দৌড়ানো শুরু করবে। একদম আমি অকপটেই বলতেছি, স্টকটা দৌড়ানো শুরু করবে, তখন যখন দৌড়াবে তখন যায় কিনবেন, বাট রিটেস্টমেন্টে বা অ্যাকুমুলেশনে আমরা কিনতে চাই না। দেখেন স্টকটা এখন দাম আছে কত, 16 টাকা 10 পয়সা। স্টকটা যদি স্টপ লস আপনারা মেনটেন করেন তাহলে 15 টাকা 40 পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে স্টপ লস। আর যারা স্টপ লস নিতে চান না, এই শেয়ারটা বটমেই আছে, তাহলে এইখানে হবে সেকেন্ড এন্ট্রি। মানে এই 14 টাকা এই বটমের যদি চলে আসে তাহলে সেকেন্ড এন্ট্রি, এইখানে ফার্স্ট এন্ট্রি, এইখানে হচ্ছে সেকেন্ড এন্ট্রি। এইভাবে করে আপনারা প্ল্যান করতে পারেন। তবে এন্ট্রি নিতেই হবে বিষয়টা এমন না, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলি। আপনারা আপনাদের মতো করে আবার নতুন করে অ্যানালাইসিস করেন, আবার বুঝেন, আবার দেখেন, তারপরে চিন্তা করেন। হ্যাঁ, এই যে দেখেন এইসব, এই যে অনেকেই বলবে ভাই অ্যানালাইসিসের এই যে এই জায়গাটাতে ট্রেন লাইন আছে, এখনও তো বাধা বুধা অনেক কিছুই আছে, এই ট্রেন লাইন তো এখনও ব্রেক করে নাই, ট্রেন লাইন ব্রেক করলে তারপরে গতি পাবে। ভাই আমি এই ট্রেন লাইন দেখি না, এই ধরনের চার্ট প্যাটার্ন দেখি না, আমি বলছি আমি ভলিউম, প্রাইস অ্যাকশন এবং জায়গা পজিশন, তার পজিশন কোথায় এইটা দেখি, সে আপে আছে না ডাউনে আছে না রিটেস্টমেন্টে আছে, এই তিনটা জিনিস কম্বাইন্ড করে আমি অ্যানালাইসিস করি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে একদম কোর জিনিস, সেই বিষয়গুলো আসলে পাবলিকলি বলা যাবে না। যাই হোক, এখন অনেকেই এইভাবে বলতে পারে যে ভাই এটা এটার উপরে গেলে তারপরে দৌড়াবে। হ্যাঁ, অনেকে অনেকভাবে অ্যানালাইসিস করে। ভাই আমার কথা হলো, দাম বেড়ে যাওয়ার পরে কানার ভাই অন্ধও বলতে পারবে যে এই স্টকটা দৌড়াবে। দাম বাড়ার আগে আপনাকে ধরতে জানতে হবে। এই সেন্ট্রাল ফার্মা দেখেন হল্ট পাইছেন কিন্তু আজকে, এবং আমি সেলও করে দিয়েছি, 10% প্রফিটও নিয়ে নিয়েছি। ভাই আমার ওই 50-100% দরকার নাই, 10-15% একটা স্টক থেকে আমার আসলে আমি এনাফ। 50% নিয়েছি আগে, বাকি 50% পরে কী হবে না হবে সেটা দেখে সেল করে দেব। এই হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের অ্যানালাইসিস। যদি ব্যাংক
ঠিকঠাক থাকে, ব্যাংক সিনে আসে, তাহলে এই স্টকটাও ভালো করার পসিবিলিটি আছে। আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন স্টকটা। এরপরে চলেন অন্য আরেকটা স্টক নিয়ে আলোচনা করি। আপনাদের বলেছিলাম যে 3টা সেক্টর থেকে 3টা স্টক দিব। একটা দিলাম লোপেইট মাগুরা, দুই নাম্বার হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, তিন নাম্বারটা হচ্ছে জেডের শেয়ার। 3 নম্বর ওয়াচ লিস্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই। আমার একটা স্টক সিলেকশন হেল্প গ্রুপ আছে, যেটা আপনারা জানেন, ওই যেটা আমি মাঝে মধ্যে একটু স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই। সেইখানে আগামী মাসের মানে জুলাই মাসের জন্য মেম্বার নেওয়া হচ্ছে, আজকে থেকেই শুরু হবে। আপনারা চাইলে এই আগামী মাসের জুলাইয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা যারা ওই স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হইতে চান, তারা এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, এই স্টক সিলেকশন হেল্প গ্রুপে কি হয়, কোন ধরনের কার্যকলাপ হয়, কি নিয়ে কথাবার্তা বলেন। তো চলেন আমরা একটু নমুনা দেখি। নমুনা হচ্ছে আমি প্রত্যেক দিনই এইখানে বাজার আপডেট দিই। যেমন এই যে আপনাদেরকে সপ্তাহ শেষে প্রতি বৃহস্পতিবার একটা করে ভিডিও দিচ্ছি, আপনারা এক সপ্তাহ পরে একটা আপডেট পান এবং মাঝে মধ্যে পোস্ট দিলে সেটা থেকে আভাস পান। বাট ওই জায়গাটাতে ইন ডেপথে প্রত্যেক দিনই বাজার নিয়ে একটা করে আপডেট থাকে এবং তার সাথে বিভিন্ন স্টকের ওয়াচ লিস্ট থাকে, কোথায় কোনটা কিনবেন এবং কোথায় কোনটা বিক্রি করে দিবেন, সেই বিষয়টাও একদম হাতে ধরে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেখানে সেই কাজটাই করা হয়। ওই যেই দিন হচ্ছে 85 পয়েন্ট পড়লো, সেই দিন একটা আপডেট দেয়া ছিল। সেই আপডেটের বিপরীতে এই জায়গাটাতে আমি একটা আর্টিকেল লিখেছিলাম আমার গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে, সেটা একটু পড়লে আপনারা এই বিষয়টা একটু ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। গতকাল আপনাদের সঠিক দিক নির্দেশনা দিতে পেরে আজ বেশ ভালো লাগছে। মানে ওই যে রেড ক্যান্ডেলের পরে যেদিন গ্রিন ক্যান্ডেল আসছে সেদিনকার ঘটনা বলতেছি। এবং কাল যখন সবাই প্যানিকে সেল করেছিল, তখন আপনাদের একটা শেয়ারও সেল সিগন্যাল দেয়নি। তার মানে ওই দিন, মানে ওই যে রেড ক্যান্ডেল যেদিন হয়েছে, বড় পতনটা যেদিন হয়েছে, 85 পয়েন্ট যেদিন কারেকশন হলো, ওই দিন তাদেরকে একটা সেল সিগন্যালও দেয় নেই। কারণ আমি জানতাম কেন বাজার পড়ছে, এটা স্বাভাবিক পতন ছিল না, তাই সেখানে টেকনিক্যাল বিশ্লেষণ করতেও যাই নাই, যেটা মানুষের প্যানিক ও বাজার সেন্টিমেন্ট দেখে বিচার করেছিলাম। দেখেন, আমি ওই জায়গাটাতে কখনোই টেকনিক্যাল বিশ্লেষণ করে নেই, ওইখানে সেন্টিমেন্ট, বাজার সেন্টিমেন্ট এবং প্যানিক দেখে বিশ্লেষণ করেছি। শুধু বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস করলেই হয় না ভাই, বাজার সেন্টিমেন্ট বুঝতে হবে, মানুষের প্যানিক বুঝতে হবে। তো অনেকেই শুধু টেকনিক্যাল নিয়ে পড়ে থাকে, আমাদের বাজারে শুধুমাত্র টেকনিক্যাল নিয়ে কাজ করে না। এটা ফরেক্সে আপনি পাবেন, ফরেক্সে টেকনিক্যাল দিয়ে আপনি অনেক ভালো করতে পারেন, কিন্তু আমাদের বাজারটা ভিন্ন মেথডে চলে ভাই। এটার জন্য আমি অনেক চেষ্টা করেছি, শুধুমাত্র টেকনিক্যাল দিয়ে বিশ্লেষণ হয় না, আপনাকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। দেখেন, ওই জায়গাটাতে বাজার স্বাভাবিক পতন ছিল না, কেন পতন ছিল না সেটা অলরেডি আপনাদেরকে ব্যাখ্যা করেছি, যে ওই জায়গাটাতে কী কারণে ওই দিন পড়ছিল। সব জায়গায় টেকনিক্যাল যুক্তি খাটে না। আশেপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম অনেকেই বা অনেক গ্রুপে কাল প্যানিকে সেল করেছে। তাদের সাথে কাল যদি প্যানিকে আমরাও সেল করতাম তাহলে লস নিতে হতো। আমি সবসময় চেষ্টা করি আপনাদের যেটা ভালো হয় সেই পরামর্শ দেয়া। মাঝে মাঝে আমারও ভুল হয়, তবে চেষ্টা করি যেন ভুলগুলো কমিয়ে সঠিক রাস্তায় থাকতে। যাই হোক, আজ বাজারের কিছু যৌক্তিক পরিবর্তন দেখা গিয়েছে, সেটা নিয়ে রাত্রে আপডেট জানিয়ে দেবো। সেই আপডেটটা জানিয়ে দিয়েছি, এখন আপডেটটা ভ্যালিড আছে, এই মুহূর্তে পাবলিকলি আমি সেটা আনছি না। বাট এই যে দেখেন, ওই দিন কিন্তু তাদের উদ্দেশ্যে বলা ছিল নো সেল। চলেন এরপরে হচ্ছে যে আজকে একটা পোস্ট করেছি, ওইখানে একটু বিষয়টা না পড়লে আসলে আপনারা বুঝবেন না যে এইখানে কী ধরনের অ্যাক্টিভিটি হয়। স্টক নিয়ে তো কথাবার্তা হয়, স্টক বাই সেল তো করাই, কিন্তু বাট এর বাইরেও অনেক কিছু হয়। ইন্ডেক্স নিয়ে আপডেট থাকে বা পারিপার্শ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা থাকে। হ্যাঁ, আশা করি আপনারা বাজার খুবই এনজয় করছেন। বাজার যদি একটু চাপে থাকে সবাই প্যানিক হয়ে যায়, এটা স্বাভাবিক। আমার কাজ হচ্ছে এই ধরনের সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই দিক নির্দেশনা দেয়া। আশা করি এই কয়েকদিনে আমার কাছ থেকে সেটা পেয়েছেন, মানে অলরেডি তারা এটা পেয়েছে, সেটা তাদেরকে জানাচ্ছিলাম। এটা করতে পিছন থেকে কতটা কষ্ট আমাকে করতে হয়েছে সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। দীর্ঘক্ষণ চার্ট অ্যানালাইসিস করা, পাবলিক সেন্টিমেন্ট বোঝা, তার চেয়ে বড় বিষয় মামুদের সাথে যোগাযোগ রেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা। বাজারে থাকতে হলে সব বিষয়ের দিকে নজর দিতে হয়। এখানে সুন্দর একটা মেসেজ ছিল যে বাজারে থাকতে হইলে আপনাকে শুধু টেকনিক্যাল না, আরও বিষয়াদির দিকে নজর দিতে হবে। দিন শেষে ভালো লাগার বিষয় হলো আপনাদেরকে প্যানিক সেল থেকে বিরত রেখে লাভের দিকে নিয়ে যেতে পারা। দেখেন, আমি বলেছি যে আমার সবচেয়ে ভালো দিক হচ্ছে এদেরকে প্যানিক সেল, যে ওইখানে যদি প্যানিক সেল আমরা দিয়ে দিতাম তাহলে ওই প্যানিক সেল থেকে আমরা আজ লাভের দিকে যেতে পারতাম না। এই যে মালেক, মানে আমাদের হাতে মালেক কেনা ছিল 28 টাকার ঘরে, এই যে আজকে মালেক ভালো করছে কিন্তু আপনারা জানেন।
শেয়ারটা কেনার পর হতে টুকটাক করে আগাচ্ছিল, এতে অনেকেই বিরক্ত হয়ে আমাকে বারবার নক দিয়েছে এবং তাদের ভয় বা ক্ষোভের কথা শেয়ার করেছে। কিন্তু দিন শেষে আমরা লাভের মুখ দেখতে পাচ্ছি এখন। দেখুন, আমি বারবার একটা কথাই বলি, আপনাদের লাভের চেয়ে লসের দিকে আমি বেশি ফোকাস করি। অনেকেই চায় আজ কিনে কাল প্রফিট নিতে, এমন শেয়ার আমিও দিতে পারি, বাট এখানে ঝুঁকি অনেক বেশি। পরপর দুইটা যদি স্টপ লস হিট করে তখন আমাকে গালি দেয়া ছাড়া আপনাদের আর কোনো পথ থাকবে না। এর চেয়ে বড় বিষয়, লস করলে কনফিডেন্ট লো হয়ে যায়। দেখেন এইখানে কিন্তু সুন্দর মতো বোঝানো হচ্ছে তাদেরকে যে কেন আমরা বাড়ন্ত শেয়ারে যাই না, কি কারণে। এবং বটমের শেয়ার কিনে একটু বসে যদি আমরা থাকি তাহলে কিন্তু এই যে মালিক স্পিনিংয়ের মতো কিন্তু আজকে আমরা প্রফিট বুক করতে পারতাম। 28 টাকায় কেনা, আজকে কিন্তু 32 টাকার উপরে ক্লোজ দিছে এবং শেয়ারটা আরও সামনে ভালো করবে। দেখেন, বটম শেয়ার আরও সুবিধা আছে, বাজার যদি পড়েও তাহলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। সেটা হয়তো এই কয়েকদিনে সেটা হারে হারে টের পেয়েছেন, মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বটম শেয়ারের থাকার সুবিধা কী। দেখেন এখানে কিন্তু ইন ডেপথে আলোচনা করা হচ্ছে যে কোন বিষয়ে কি কি বিষয় নজরে রাখবো। বাট দিন শেষে আমাদেরই কিন্তু জয় হয়েছে। যারা প্যানিকে সেল করেছে তারা আজ আবার বেশি দামে শেয়ার কিনেছে, সেই দিক হতে আপনি কিন্তু এগিয়ে আছেন। যাই হোক, আমি আমার কাজ সততার সাথে করে যাচ্ছি। এখন আপনার দায়িত্ব আমাকে সহযোগিতা করা। আশা করি সেটা আপনাদের কাছ থেকে পাবো। বাজারের দর এখন আমার পূর্বের দেখানো এত, এই যে এইখানে পয়েন্টটা লেখা ছিল কত ইন্ডেক্স, মানে ইন্ডেক্স কত পর্যন্ত যাবে সেইখানে তাদেরকে বলা হয়েছিল। ওই যে আমি আপনাদেরকে বললাম 5200 লেভেলে আমি কিন্তু একটা টার্গেট তাদেরকে টার্গেট দিয়ে রেখেছি। ওই জায়গা পর্যন্তই গন্তব্য, কোথায় আছে না আছে এইটা হাইড করে রেখেছি। আপনারা যদি চান এই বিষয়গুলো জানতে এবং বুঝতে, তাহলে আমার এই স্টক সিলেকশন হেল্প গ্রুপে এই যে এইভাবে যেভাবে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি, ওইখানে ইনডেপথে হাতে ধরিয়ে ধরিয়ে সেইখানে বোঝানোর চেষ্টা করি। শুধু যে স্টক কিনাইলাম আর বেচাইলাম বিষয়টা এমনও না, ওইখানে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। যে যেটা দেখলেন কয়েকটা মানে একটু লম্বা ছিল, আমি একটু পরে আপনাদেরকে শোনাইলাম যাতে বুঝতে পারেন যে আমার এইখানকার অ্যাক্টিভিটি কেমন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার সাথে বটম শেয়ার কিনতে চান আগামী মাসের এই স্টক সিলেকশন হেল্প গ্রুপে আপনাকে স্বাগতম। আপনারা যারা জয়েন করতে চান তাহলে এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইখানে একটু নক করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। এরপরের স্টকটা চলুন, অনেক বড় হয়ে যাচ্ছে বিষয়টা। এরপরের হচ্ছে জেডের স্টকটা হচ্ছে ওরিয়ন ফার্মা। দেখেন ওরিয়ন ফার্মা আমি এর আগে 5টা জেডের স্টক দিয়েছিলাম, 5টাই ভালো করেছিল। ওরিয়ন ফার্মা তখন এই যে 25 টাকার ঘরে ছিল, তখন ওই 5টার মধ্যে এই স্টকটা ছিল। 25 টাকার থেকে সে 29 টাকা প্লাস, মানে 29 টাকা 30 পয়সা পর্যন্ত ঘুরে আসছে। এরপরে যে বাজার পতনের কারণে ইন্ডেক্সটা একটু চাপে ছিল, ওইটার সাথে সাথে ওরিয়ন ফার্মাটা একটু কারেকশন হয়ে যে এখন দেখেন এই যে ভলিউম ড্রাই হয়েছে, এখন দেখেন আস্তে আস্তে ভলিউম একটু বাড়া শুরু করেছে। তো অলরেডি একটা সুইং হয়েছে, মানে প্রথম সুইংটা হয়েছে, রিটেস্টমেন্ট হয়েছে, দেন সেকেন্ড সুইংয়ের জন্য সে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। আপনারা চাইলে আপনাদের মতো করে এই ওরিয়ন ফার্মাটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদি কেউ স্টকটা স্টপ লস নিতে চান, 26 টাকা 60 পয়সার নিচে স্টক লস। আর এই স্টকটা কত দূর যাবে সেটা এখন আর বলছি না ভাই, এইটার দৌড় একটু বড়, কারণ স্টকটা অনেক উপর থেকে নিচে আসছে এবং অনেক দিন একই জায়গায়, এই যে এইসব জায়গায় দেখেন একই জায়গায় ট্রেড হচ্ছিল। তো এখন আপনারা আপনাদের মতো করে এই স্টকটার টার্গেট ঠিক করে রাখেন। আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।